Assalamu alaikum, my dear student of class 7 and 8. All of you are welcome to our online tutorial. Our BABS, Bonusri Adarsh Vidyaniketa School has arranged a special program, BABS online tutorial. আজকে আমি তোমাদের সপ্তম এবং অষ্টম শ্রেণীর ভয়েস সেন্স বিষয় নিয়ে আলোচনা করব। চলো আমরা মূল আলোচনায় চলে যাই। ভয়েস, প্রথমে আমরা একটু জেনে নেই হোয়াট ইজ ভয়েস। ভয়েস কি তোমরা অনেকেই হয়তো বা জেনে থাকবে হোয়াট ইজ ভয়েস, তারপর আমি ভয়েসের সংজ্ঞাটা একটু তোমাদের দিচ্ছি। ভয়েস ইজ দ্য ফর্ম অফ ভার্ব। ভয়েস হলো ভার্বের একটা ফর্ম ইন দ্য সেন্টেন্স দ্যাট শোস, যেটা দেখাবে whether the subject acts or is acted up। অর্থাৎ ভয়েস বাক্যের সেই জিনিসটাকে দেখাবে যে সাবজেক্ট নিজে কাজ করে না কারো কাজ সাবজেক্টের উপরে বর্তায়। ভার্ব এর যে রূপ তার সাবজেক্ট সক্রিয় অ্যাক্টিভ না নিষ্ক্রিয় তা নির্দেশ করে। তাহলে একটা সেন্টেন্সের সাবজেক্ট সে নিজে কাজ করে না অন্যের কাজ তার উপর বর্তায় সেটা নির্দেশ করবে, তাই ভয়েস। আমরা যদি একটু উদাহরণ দেই তাহলে ক্লিয়ার হবে। আমি একটা সেন্টেন্স লিখলাম, আই ডু দ্য ওয়ার্ক। এখানে আই হলো সাবজেক্ট, ডু হলো ভার্ব, হলো অবজেক্ট। এখানে এটা ভয়েস দুই প্রকার তোমরা জানো, এটা হলো অ্যাক্টিভ ভয়েস, আর এটাকে যদি আমরা একটু প্যাসিভে পরিণত করি এখানে অবজেক্ট সাবজেক্টে চলে আসবে। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্টে চলে আসবে। সেক্ষেত্রে দ্য ওয়ার্ক, তারপরে টেন্স অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব আনতে হবে, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট আমরা ইজ, দ্য ওয়ার্ক ইজ। তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম লিখতে হবে, ডান বাই মি। এখানে দেখতে পাচ্ছি যে দ্য ওয়ার্ক ইজ ডান বা আমার দ্বারা কাজটি করানো হচ্ছে। সেক্ষেত্রে এখানে সাবজেক্ট অ্যাক্টিভ থাকে আর এখানে কাজটা আমার দ্বারা করানো হয়েছে, কেউ আমার দ্বারা কাজটি করিয়েছে। তাহলে এখানে এটাকে বলতে পারবো আমরা অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ, এটা হলো প্যাসিভ। তাহলে সংখ্যাটা এবার ক্লিয়ার করো আরেকটু, যে ভার্বের যে রূপ তার সাবজেক্ট সক্রিয় না নিষ্ক্রিয় তা নির্দেশ করে তাকে ভয়েস বলে। এখন আমরা কিভাবে বুঝবো যে এটি অ্যাক্টিভ না প্যাসিভ? অ্যাক্টিভ ভয়েসে, প্যাসিভ ভয়েস অবশ্যই একটা অক্সিলারি ভার্ব থাকবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বা V3 থাকবে। যদি কোনো সেন্টেন্স দেখো যে সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে কিন্তু ভার্বের শেষে আইএনজি নেই, তাহলে অক্সিলারি ভার্ব আছে একটা এবং ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম আছে, তখন ভাববা যে সেটা প্যাসিভ ভয়েস। এখন আমরা একটু এক্সাম্পলে যাই। তাহলে আমাদের কয়টি কাজ করতে হবে ভয়েস চেঞ্জ করার সময়? আমরা একটু যদি যাই, যে আমি একটা সেন্টেন্স লিখলাম, ন্যান্সি sings a song। সেন্টেন্সটা লক্ষ্য করো, ন্যান্সি হলো সাবজেক্ট, সিংস হলো ভার্ব এবং ভার্বের ওয়ান আছে মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, আর এ সং হলো অবজেক্ট। তাহলে আমাদের ভয়েস চেঞ্জ করার সময় আগে সিলেক্ট করতে হবে কোনটি সাবজেক্ট এবং কোনটি অবজেক্ট। তারপর দ্বিতীয় নম্বরে যে জিনিসটা লক্ষ্য করতে হবে যে হোয়াট ইজ দ্য টেন্স অফ দ্য সেন্টেন্স। এই সেন্টেন্সটি ভয়েস চেঞ্জ করতে হবে তার সেটি কোন টেন্সে আছে। এই সেন্টেন্সটাকে যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে ভার্বের শেষে এস অথবা ইয়েস আছে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং যেহেতু ভার্বের শেষে এস বা ইয়েস আছে তাহলে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তারপরে প্রথম কাজটা করতে হবে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্টে চলে আসবে। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্টে চলে আসবে। দ্বিতীয় কাজটা হবে টেন্স অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব আনতে হবে, এবং তৃতীয় কাজটা হবে একটা প্রিপোজিশন বসবে, সাধারণত বাই বসে, তারপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসে। আমি যদি আরেকটা সেন্টেন্স লিখি যে শি রাইটস এ লেটার, সে একটি চিঠি লেখে। এই সেন্টেন্সটা কি? এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। এটা সাবজেক্ট, এটি ভার্ব, এটি অবজেক্ট। তাহলে এখানে আমি যদি অবজেক্ট প্রথমে লিখি এ লেটার
ইজ, যেহেতু ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম আনতেই হবে প্যাসিভ ভয়েসে, তাহলে রাইট, রোড, রিটেন। রিটেন, তারপরে সাধারণত বাই ছাড়াও অন্যান্য প্রিপোজিশন হয়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে বাই বসে। তারপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, কীভাবে অবজেক্টিভ ফর্ম? শি সাবজেক্টের এর অবজেক্টিভ ফর্ম হলো হার। এখন চলো আমরা একটু সাবজেক্ট এবং অবজেক্ট, কিছু সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম আমরা জানি। কীরকম? সাবজেক্ট অবজেক্টিভ ফর্মস অফ পার্সন, আমরা কয়েকটা পার্সন এখানে লিখেছি, যেহেতু ভয়েস সেন্সে আমরা চলে যাব তার আগে আমাদের একটু সাবজেক্ট এবং অবজেক্ট সম্পর্কে জানা দরকার। যেমন আই যদি সাবজেক্টে থাকে, সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম হলো মি, উই, আস, ইউ, হি, হিম, শি, হার, দে, দেম, ইট, ইটের তাহলে দুইটা জিনিস লক্ষ্য করো, ইউ এর সাবজেক্টিভ ফর্ম যা অবজেক্টিভ ফর্ম তাই, ইটের সাবজেক্টিভ ফর্ম যা অবজেক্টিভ ফর্ম তাই। এখন আমরা টেন্স অনুযায়ী আজকে কিভাবে টেন্স পরিবর্তন করতে হয়, কোন টেন্স থাকলে কি অক্সিলারি ভার্ব আনতে হয় সে সম্পর্কে একটু জানবো। ভয়েস চেঞ্জ করার সময় টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, আমরা যদি সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয় তাহলে অক্সিলারি ভার্ব আসবে এম, ইজ, আর। আমরা জানি যে সাধারণত অ্যাক্টিভ ভয়েসে বা সাধারণ সেন্টেন্সে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকে না, কিন্তু ভয়েস চেঞ্জ করার সময় অবশ্যই অক্সিলারি ভার্ব লাগবে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এম, ইজ, আর, পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস এম বিং, ইজ বিং, আর বিং, প্রেজেন্ট পারফেক্ট হ্যাজ বিন, have been, past indefinite was, were, past continuous was being, were be, past perfect had been, future indefinite shall be, will be, future continuous shall be being, will be being, future perfect shall have been, will have been। এখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে টেন্স অনুযায়ী কিভাবে পরিবর্তন হয় আমরা সেটা একটু জানব। আমি যদি প্রত্যেকটা টেন্সের একটা করে তোমাদের শব্দ লিখি, এই সেন্টেন্সটাই দিয়ে আমি শুরু করি। যে আমি 1 নম্বর সেন্টেন্সটা লিখলাম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের, ন্যান্সি সিংস এ সং। তাহলে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সেক্ষেত্রে অবজেক্ট হলো এ সং, যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হলো এম, ইজ, আর, যেহেতু ন্যান্সি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্বটা আনবো যেহেতু সং একটা এ সং, তাহলে অক্সিলারি ভার্বটা আনবো আমরা ইজ, এ সং ইজ। প্রেজেন্ট ইনডেফিনিটে এম, ইজ, আর, আই থাকলে এম, যদি সাবজেক্ট প্লুরাল থাকে তাহলে আর, সাবজেক্ট সিঙ্গুলার হলে ইজ। তারপর সিং এর পাস্ট পার্টিসিপল ফর্ম সিং, স্যাং, সাং, তারপরে বাই, ন্যান্সি। তারপরে আমরা যদি এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখি, যেমন ন্যান্সি is singing a song। তাহলে দেখো এখানে ইজ আছে এবং ভার্বের শেষে আইএনজি আছে, তাহলে আমরা এক্ষেত্রে কি করতে পারবো, অবজেক্ট একই হবে এ সং ইজ বিং আসবে, কন্টিনিউয়াস টেন্সের জন্য এম বিং, ইজ বিং, আর বিং, তাহলে ইজ বিং সাং বাই ন্যান্সি। যদি আমরা এটাকে প্রেজেন্ট পারফেক্টে লিখি, আমি ন্যান্সি না দিয়ে শি দিলাম, যে শি হ্যাজ সাং এ সং, সে একটি গান গেয়েছে। তাহলে এখানে অক্সিলারি ভার্বটা হবে, দেখো এ সং হ্যাজ বিন বা হ্যাভ বিন, যেহেতু একটা সং সেহেতু হ্যাজ বিন সাং বাই ন্যান্সি। শি থাকলে এখানে প্রোনাউন আছে শি, শির অবজেক্টিভ ফর্ম হলো হার, এ সং হ্যাজ বিন সাং বাই হার। আমি যদি একটু পাস্ট ইনডেফিনিটে লিখি, যে শি স্যাং এ সং, তাহলে লক্ষ্য করো শি স্যাং এ সং, যেহেতু ভার্বটা V2 আছে, পাস্ট ইনডেফিনিট টেন্স আছে, সেহেতু পাস্ট ইনডেফিনিট টেন্সে ওয়াজ অথবা ওয়ার আসবে অক্সিলারি ভার্বটা। সাবজেক্ট আগের মতো একই এ সং, যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার ওয়াজ, সিং এর পাস্ট পার্টিসিপল ফর্ম সাং বাই শি, সাবজেক্টিভের অবজেক্টিভ ফর্ম হলো হার। এভাবে আমরা এরপরে যদি আমরা উপর থেকে মুছে ফেললাম,
যদি আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যাই, 5 নম্বর বাক্যটা যদি আমরা লিখি যে শি ওয়াজ সিঙ্গিং এ সং, শি ওয়াজ সিঙ্গিং এ সং, সেক্ষেত্রে আমরা শুধু অক্সিলারি ভার্বটা চেঞ্জ হবে, যে এ সং was being, past continuous tense was B-E-I-N-G, was being S-U-N-G, sung by her. যদি আমরা past perfect tense লিখি যে she had sung a song, লক্ষ্য করো এটা past perfect আছে, had প্লাস V3 আছে, সেক্ষেত্রে আমরা কি করব, had been আনবো, a song had been sung by her. এবারে আমরা একটু ফিউচার টেন্সের তিনটা দেখব। আমি যদি এটাকে ফিউচার ইনডেফিনিট টেন্সে লিখি একই সেন্টেন্স, আমি একই সেন্টেন্স লিখতেছি যাতে বুঝতে সুবিধা হয়, নতুন নতুন সেন্টেন্স না দিয়ে একই সেন্টেন্স থেকে সবগুলো চেঞ্জ করতেছি। যেমন শি will sing a song, সে একটি গান গাইবে, এখনো গায়নি, ফিউচার টেন্স, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে এখানে অবজেক্ট হলো এ সং উইল বি। আমরা জানি যে ফিউচার ইনডেফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হলো শ্যাল বি অথবা উইল বি, তাহলে এ সং উইল বি সিং এর পাস্ট পার্টিসিপল ফর্ম সাং বাই হার। এবারে আমরা যদি একটু দেখি ফিউচার কন্টিনিউয়াস, শি উইল বি সিঙ্গিং এ সং, সে একটি শি উইল বি সিঙ্গিং এ সং, তাহলে অবজেক্ট কোনটা, এ সং উইল বি বিং, শ্যাল বি বিং অথবা উইল বি বিং সাং বাই হার। এবার যদি আমরা একটু ফিউচার কন্টিনিউয়াস লিখি, শি উইল বি সিঙ্গিং, ফিউচার পারফেক্ট লিখি যদি, শি উইল হ্যাভ সাং এ সং, তাহলে এ সং উইল have been sung by her. আমরা একটু লক্ষ্য করি সবই ঠিক, সাবজেক্ট অবজেক্ট সাবজেক্টের ফর্ম ঠিক, ভার্বের V3 ঠিক, শুধুমাত্র ডিফারেন্সটা হলো অক্সিলারি ভার্বটা, টেন্স অনুযায়ী শুধু স্ট্রাকচার একই থাকে, শুধু অক্সিলারি ভার্বটা চেঞ্জ হয়। তাহলে আমরা টেন্স পরিবর্তনের সাথে সাথে শুধু অক্সিলারি ভার্বটা পরিবর্তন হয়, বাকি সবই জিনিস একই থাকে। সুতরাং আমরা যদি একটা সেন্টেন্স শিখি এবং অক্সিলারি ভার্বগুলো শিখি, তাহলে একটা সেন্টেন্স থেকে আমরা সবগুলো টেন্সে, সাধারণত যে 9টা সেন্টেন্সের ভয়েস আমরা করে থাকি, প্রত্যেকটা টেন্সেই আমরা ভয়েস চেঞ্জ খুব ইজিলি করতে পারবো। এখন কয়েকটা প্রশ্ন আছে যে প্রত্যেকটা সেন্টেন্সে কি বাই হয়, প্রিপোজিশনটা কি সবসময় এক থাকে? না, মাঝে মাঝে প্রিপোজিশন চেঞ্জ হয়। কিছু কিছু ভার্ব আছে যার পর প্রিপোজিশন নির্দিষ্ট, যেমন আমরা যদি নো ভার্বটা জানি, নোর পরে টু, ফিল ভার্বটা যদি জানি ফিল উইথ, তারপরে শকড ভার্বটা যদি জানি তাহলে অ্যাট, এভাবে কিছু কিছু ভার্বের পরে প্রিপোজিশন নির্দিষ্ট। আমরা এরকম ব্যতিক্রম কয়েকটা ভয়েস এখন দেখব যেটার প্রিপোজিশন নির্দিষ্ট। আমি যদি বলি যে আই নো হিম, আমি তাকে চিনি, যদি আমরা এটা ভয়েস চেঞ্জ করতে যাই, হিম এখানে অবজেক্ট, সাবজেক্ট হলো হি, যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমরা অক্সিলারি ভার্ব আনবো ইজ, নোর পাস্ট পার্টিসিপল ফর্ম KNOW, নোন, তারপরে কিন্তু বাই হবে না, নোন টু, আই সাবজেক্ট অবজেক্টিভ ফর্ম মি। এরকম আরও কয়েকটা ভার্ব আছে, যেমন তোমরা যদি শকড ভার্বটা আসে তাহলে শকড অ্যাট, যদি শকড ভার্বটা আসে তাহলে শকড অ্যাট, যদি ফিল ভার্বটা হয় ফিল্ড উইথ, এবার প্লিজড, এভাবে কয়েকটা ভার্ব আছে যার পরে প্রিপোজিশন নির্দিষ্ট, সেক্ষেত্রে আমরা বাই না দিয়ে টু বা ওই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ওই ভার্বটার পরে যে প্রিপোজিশনটা বসে আমরা সেটাই পরিবর্তন করব। এখন আমরা দেখি কয়েকটা ভয়েস দেখব।
যে যদি মডেল অক্সিলারি থাকে, অনেক সময় সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব থাকে যে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, ওট টু, গোয়িং টু, এগুলো যদি থাকে তাহলে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হবে। যদি মডেল অক্সিলারি থাকে, যদি সেন্টেন্সের মধ্যে ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, তারপরে ও ইউ জি এস টি, ওট টু, গোয়িং টু, এক্সেট্রা যদি মডেল অক্সিলারি থাকে তাহলে কিভাবে করতে হবে। লক্ষ্য করো, আমি একটা সেন্টেন্স লিখলাম, উই, ও ইউ জি এস টি, ওট টু লাভ আওয়ার কান্ট্রি, আমাদের দেশকে ভালোবাসা উচিত। এখানে কিন্তু ওট টু হলো একটা মডেল অক্সিলারি, সেক্ষেত্রে আমরা এটা কীভাবে করবো, ভয়েস এটার অক্সিলারি ভার্বটা হলো আওয়ার, আওয়ার COUNTR, আওয়ার কান্ট্রি। এখন আমরা মডেল অক্সিলারিটা লিখবো OUGST, ওট টু, তারপরে একটা বি আনবো। এই মডেল অক্সিলারি এই কটা থাকলে যেটাই থাক না কেন আমরা এই স্ট্রাকচারটা ফলো করবো। এরপরে আনবো বি, ওট টু বি, তারপরে মূল ভার্ব হলো লাভ, এর পাস্ট পার্টিসিপল ফর্ম লাভড বাই আস। তাহলে এই রুলসটা যদি আমরা জানি যে মডেল অক্সিলারি থাকলে মডেল অক্সিলারি ভার্বটার পরে আমরা বি আনবো, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আনবো, তাহলে মডেল অক্সিলারির যতগুলো সেন্টেন্স আছে আমরা খুব সহজেই করতে পারবো। এবার আমরা দেখবো যে ডবল অবজেক্ট যদি থাকে, সেন্টেন্সের মধ্যে যদি দুইটা অবজেক্ট থাকে, অনেক সময় তোমরা অবজেক্টটা সিলেক্ট করতে পারো না, আসলে এটা কি অবজেক্ট না অন্য কিছু। আমি যদি বলি যে হি টিচেস আস ইংলিশ, আরেকটা সেন্টেন্স লিখি, উই মেড হিম ক্যাপ্টেন। তাহলে আমরা এই দুইটা সেন্টেন্সে লক্ষ্য করি, হি টিচেস আস ইংলিশ, সে আমাদেরকে ইংরেজি পড়ান। এখানে কিন্তু আসটাও একটা অবজেক্ট, ইংলিশটাও একটা অবজেক্ট। আমরা এখানে যেটা ধরে করবো, আর যদি কেউ আজ ধরে করে তাহলে হবে, ইংলিশ ধরে করলে হবে। আমি যদি আজ দিয়ে করি তাহলে উইজ, আসের অবজেক্ট সাবজেক্ট ফর্ম উই, তারপর টেন্স আমরা আনবো এখানে অক্সিলারি ভার্ব আনবো আর, কারণ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, টট TAUGST টট, বাকি অবজেক্ট এখানে দিয়ে দেবো ইংলিশ বাই হির অবজেক্টিভ ফর্ম হিম। যদি কেউ এটা ইংলিশ ধরে করে তাহলে হবে, যেমন ইংলিশ ইজ টট আস বাই হিম। এখন প্রশ্ন হলো এখানে কি আমরা দুইটা দিয়ে করতে পারবো কিনা, হিম এবং ক্যাপ্টেন দিয়ে করতে পারবো কিনা। এবং লক্ষ্য করো এখানে অবশ্যই হিম অবজেক্ট, ক্যাপ্টেন অবজেক্ট না। ক্যাপ্টেন কি, উই মেড হিম ক্যাপ্টেন, হিমেরই একটা বাড়তি পরিচয় হলো ক্যাপ্টেন, এটাকে বলে কমপ্লিমেন্ট। এখানে যদি কেউ ক্যাপ্টেন ধরে আগে করে তাহলে কিন্তু ভয়েসটা হবে না, তাহলে এটা অবশ্যই করতে হবে হি, যেহেতু এটা পাস্ট টেন্স, মেড ওয়াজ মেড, পাস্ট ইনডেফিনিট টেন্স, আমরা অক্সিলারি ভার্ব আনবো ওয়াজ, মেড ক্যাপ্টেন বাই আস। তাহলে এভাবেই আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো খুব সহজেই, আমাদের দুটো জিনিস জানতে হবে, পার্সন কোন পার্সন থাকলে কোনটা হবে, এবং টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্বের চারটা তোমরা মেমোরাইজ করে ফেলবা। তাহলে অক্সিলারি ভার্বটাগুলো যদি আমরা জানি তাহলে খুব সহজেই আমরা প্রেজেন্ট টেন্স অনুযায়ী আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েসগুলো করতে পারবো। আমরা যদি একটু ইম্পারেটিভ সেন্টেন্সের দিকে যাই, আমরা আর পরবর্তী ক্লাসে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করবো। আমরা ইম্পারেটিভ সেন্টেন্স যেহেতু সহজ, আমরা এই ইম্পারেটিভ সেন্টেন্সে দুই একটা স্ট্রাকচার, দুই একটা সেন্টেন্স দেখে আমরা শেষ করব। যদি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে, আমরা এতক্ষণ দেখলাম অ্যাসার্টিভ সেন্টেন্স, আমরা ইন্টারোগেটিভ নিয়ে আরেকজন আলোচনা করবো। আজকে ইম্পারেটিভের কয়েকটা রুলস আমরা দেখি। ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত তোমরা জানো ভার্ব দিয়ে শুরু হয়, যেমন ভয়েস অফ IME PERATIV, ইম্পারেটিভ সেন্টেন্স। যদি কখন আমরা ভাববো যে এটা ইম্পারেটিভ, যেমন যদি ডু দ্য ওয়ার্ক, কাজটি করো, দেখো এখানে ভার্ব শুরুতেই আছে, তাহলে তোমরা ভাববা যে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত আমরা যদি প্লিজ না থাকে লেট দিয়ে শুরু করবো, কি লেট, তারপর অবজেক্ট হবে, অবজেক্ট হলো এখানে দ্য ওয়ার্ক, লেট দ্য ওয়ার্ক
এখানে বাই না হয়ে বি হবে, বি মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম ডান, ডিও এনি ডান। যদি এখানে একটা প্লিজ থাকে, আমি এই সেন্টেন্সটাই লিখি যে প্লিজ ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক, তাহলে প্লিজের বদলে ইউ আর রিকোয়েস্টেড টু। যেমন যদি প্লিজ থাকে তাহলে ইউ আর REQUESTED রিকোয়েস্টেড টু ডু দ্য ওয়ার্ক। আর যদি নট থাকে সেন্টেন্সের মধ্যে তাহলে নটটা এরপরই দিতে হবে। যেমন যদি আমি লিখি যে প্লিজ ডু নট হেট দ্য পুর, তাহলে কি হবে ইউ আর REQUESTED রিকোয়েস্টেড নট টু হেট দ্য পুর। আর একটা সেন্টেন্স দেখায়, যদি এক্সট্রা প্রিপোজিশন থাকে তাহলে প্রিপোজিশনটা তুমি শেষে দিয়ে দেবা। যেরকম কল ইন এ ডক্টর, তাহলে আমরা এই সেন্টেন্সটা করতে পারি লেট, অবজেক্ট হলো এ ডক্টর, তারপরে বি আনবো, BCALLED কল্ড, তারপরে দেবা ইন, এক্সট্রা প্রিপোজিশন থাকলে সেটা শেষে দেবা। এভাবে তোমরা খুব সহজে ইম্পারেটিভ সেন্টেন্স করতে পারবা। আমরা আজকে অ্যাসার্টিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করলাম। আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ ইন্টারগেটিভ সেন্টেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে দ্যাটস অল ফর টুডে, সি ইউ অ্যাগেইন, আল্লাহ হাফেজ।